আছে বলবে তো, এভাবে টেনে নিয়ে এলে কত কাজ পড়ে আছে জানো আমার। অপু, শেষদা ভাই। জামাইবাবু আমার বাড়িতে এসেছেন? আরে বাবা, তুমি আমার কথাটা তো শোনো। এবার ও বাড়িতে আসেনি, ডক্টর চেম্বারে গেছিল, ওই ডক্টর বক্সির চেম্বারে। মানে? হ্যাঁ, আমি যখন পাড়ার ক্লাবে যাচ্ছিলাম রাস্তায় অভয়ের সাথে দেখা হলো। ও আমাকে বলল জামাইবাবু ডাক্তারের কাছে গিয়েছিলেন, তার মানে তো উনি অসুস্থ। পালালেন কি করে উনি? সম্ভবত ডক্টর চেম্বারের ওই জানলা দিয়ে পালিয়ে গেছে। দীপু শোনো না, আমি বলছি যে তুমি এই কথাটা আমাকে ঘরে একা ডেকে এনে বললে খুব ভালো করেছো দীপু। এটা এখন কাউকে বলা যাবে না, মা শুনলে তো আবার কান্নাকাটি করবে। না না, আর দিদিভাইকে এই মুহূর্তে এই কথাটা জানানো যাবে না। ওকে এখন টেনশন দেয়া একদম উচিত হবে না। টেনশন তো আমারও খুব হচ্ছে অপু। শেষদা ভাই এভাবে অসুস্থ শরীর নিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কিছু তো জানি না আমরা। কি খাচ্ছে, কোথায় থাকছে, যদি কিছু একটা হয়ে যায় তাহলে। শেষদা ভাই কেন ধরা দিচ্ছে না বলো তো পুলিশের কাছে? ধরা পড়বেন জামাইবাবু, আজ না হোক কাল ধরা পড়তে বাধ্য। আসলে কি বলো তো দীপু, জামাইবাবু ভয় পাচ্ছেন। উনি ভাবছেন উনি যদি একবার ধরা পড়ে যান তাহলে জেল থেকে উনি আর কোনোদিনও বেরোতে পারবেন না, কিন্তু সেটা তো নয়। উনি যদি ধরা পড়েন, আত্মসমর্পণ করেন, তাহলে তো ওনার শোধরানোর একটা সুযোগ থাকবে, বাড়ি ফেরার একটা সুযোগ থাকবে। সেটাই তো জামাইবাবু বুঝতে পারছেন না। দীপু তোমাকে আবারও বলছি, জামাইবাবু যে ডক্টর বক্সির চেম্বারে এসেছিলেন এই কথাটা তুমি কাউকে বলো না, কথা দাও আমাকে। আমি বললাম তো কাউকে বলবো না। জানো তো অপু, আজকে যখন খবরটা পেলাম না, আমি ডাক্তারের চেম্বারে ছুটে গেছিলাম। ভেবেছিলাম বুঝিয়ে সুঝিয়ে শেষদা ভাইকে বাধ্য করবো আত্মসমর্পণ করার জন্য, কিন্তু আমি যাবার আগেই ও পালিয়ে চলে গেল। জানি না শেষদা ভাই কেন এমন করছে। লোভ মানুষকে নিচে নামতে বাধ্য করে, লোভ মানুষকে মানসিকভাবে অসুস্থ করে তোলে। আর জামাইবাবু তো এই রোগে আক্রান্ত। দীপু কি হয়েছে? ছোট্ট ঠাকুরপো, কি হয়েছে গো? তুমি অপুর হাত ধরে ওইভাবে টানতে টানতে নিয়ে এলে? দিদিভাই আমি বলছি যে তোদের মুখ দুটো এরকম লাগছে কেন রে? মনে হচ্ছে কোনো বিপদ আপদ হয়েছে। বল না অপু, আমাকে বল না, আমার যে খুব ভয় করছে রে, বল না। জানিস তো আজকে সকাল থেকেই না আমার ডান চোখটা কেমন যেন লাফাচ্ছে, খুব ভয় করছে। মনে হচ্ছে কোনো বিপদ হতে চলেছে। কোনো বিপদ হবে না দিদিভাই, তুই দেখিস। তাহলে ছোট্ট ঠাকুরপুর মুখটা এমন লাগছে কেন রে? চোখটা ছলছল করছে কেন? কিছু না দিদিভাই, আসলে কি বলতো, দীপুর জামাইবাবুর কথা খুব মনে পড়ছিল। আজ তো সরস্বতী পুজো, দুজনে ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে, তাই খুব মিস করছিল, কষ্ট পাচ্ছিল। বুঝতে পেরেছি। তবে আমার কি মনে হয় বলতো, খুব তাড়াতাড়ি ওনার সাথে আমাদের সবার দেখা হবে। খুব তাড়াতাড়ি এই লুকোচুরির দিন শেষ হতে চলেছে। ও বাবা, ঘুমো না, তখন থেকে ভ্যাঁ 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 করে কেঁদেই যাচ্ছে। সহ্য। বাবা, 2 পয়েন্ট ফোন করেছে। বলো।
আচ্ছা বলো কখন দেখা করবো? আরে দাঁড়াও, সন্ধ্যেটা হতে দাও, এত হড়বড় করছো কেন? সন্ধ্যেবেলা সবাই যখন সরস্বতী পুজোর ফাংশন নিয়ে মেতে উঠবে, ঠিক সেই সময় আশপাশটা ভালো করে দেখে নিয়ে চট করে বেরিয়ে আসবে, বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আরে আজকে খুব ভাষণ ফেসে গেছিলাম, যাকে পরে বলছি তোমায়। ওই দীপুটা হঠাৎ করে আমার মনে হলো ও সবটা জানে, ওর গলা পাচ্ছিলাম বাইরে থেকে। কি হয়েছে বলবে তো? আরে আমি দেখা হলে তোমায় বলছি সবটা। ঠিক আছে। আর শোনো, যখন বাড়ি থেকে বেরোবে খুব সাবধান, বুঝতে পেরেছো? কেউ যেন গুনাক করেও টের না পায়। কেউ টের পেলে কিন্তু ওরা তোমাকে ফলো করবে। ফলো করলে কি হবে বুঝতে পারছো? সব বোনাস হয়ে যাবে, আর আমার সঙ্গে সঙ্গে তোমাকেও কিন্তু তখন জেলের ঘানি টানতে হবে। না দইপান, এটা আমি হতে দেব না। শোনো, বেরোনোর আগে অবশ্যই মনে করে আমাকে ফোন করবে। ওকে। বাড়িতে সবাই কত ভালো মন্দ খাচ্ছে, হ্যাঁ? আমি হোটেলের ঘরে এই শুকনো পাউস দিতে পারছি। আর কতদিন এরকম পালিয়ে পালিয়ে বাঁচবো আমি? এইভাবে অসহায় জীবন আর কতদিন বাঁচতে হবে আমায়? ওই একটা মেয়ে, ওই একটা মেয়ের জন্য আজকে আমার এই অবস্থা। অপু, আমার জীবনে যা যা ঘটছে না, প্রত্যেকটার জন্য তুমি দায়ী। এই সমস্তটার প্রতিশোধ আমি তোমার কাছ থেকে নেব। আজকে আমি ভালো করে খেতে পাচ্ছি না, শান্তিতে পচতে পারছি না। সবটার প্রতিশোধ আমি নেব। তোমার জীবনে আমি এমন ঝড় তুলবো না, সেই ঝড়ে তোমার জীবনে সুখ, শান্তি, ভালোবাসা, তোমার এত সাহস, সবটা তছনছ করে দেব। সমস্তটা ওই ঝড়ে উড়িয়ে দেব আমি। অপু, কথাগুলো মিলিয়ে নিও। আরে সবাই মন দিয়ে শুনে নাও, আমি কিন্তু বারবার বলতে পারবো না, সময়ের দাম আছে আমার, ঠিক আছে? বড় বৌদি মন দিয়ে শুনবে, বর্ষা মন দিয়ে, শোনা। যেটা করার সেটা হচ্ছে গিয়ে সবাই বাঁ দিক দিয়ে ঢুকবে, ঠিক আছে? ঢুকে মাঝখানে যা করার করবে, করে ডান দিক দিয়ে বেরিয়ে যাবে। কোন দিক দিয়ে? লেফট দিয়ে, ঠিক আছে? রাইট, রাইট দিয়ে বেরিয়ে যাবে। না না না, রাইট নয়, রাইট নয়, রাইট নয়, সব রং, সব রং, সব রং। এখনো পর্যন্ত তোমরা শুরুই করতে পারলে না। এটা হচ্ছে ম্যানেজমেন্টের ভুল। সময় পেরিয়ে যাচ্ছে, এখনো অনুষ্ঠান শুরু হলো না, ম্যানেজমেন্টের ভুল বলতে হবে? হ্যাঁ, আরে তুমি সবসময় ম্যানেজমেন্টকে দোষারোপ করবে না তো? ম্যানেজমেন্ট কি করবে এতে? লোকজন টাইমে এসে পৌঁছতে পারছে না, ম্যানেজমেন্টকে দোষারোপ করে কিচ্ছু হবে না। ওরে ফাদারাম, এখন তো লোকজন এসেছে, এইবার শুরু কর। করছি তো। মেসোমশাই, ফাংশন এখনো শুরু হয়নি? দেখতে তো পাচ্ছ বাবু, শুরু হয়নি। ও, আমি তো ভাবলাম আরম্ভ হয়ে গেছে। আমি ভাবলাম ভিডিও কল করে মাকে সবটা দেখাবো, সবার নাচ গান। না থাক বাবা, আর মাকে ভিডিও কল করে দেখাতে হবে না, অনেক হয়েছে। তিনি যেমন হরিদ্বারে গুরুদেবের আশ্রমে গিয়ে বসে আছেন, সেরকম বসে থাকুন। হ্যাঁ, একটা পুরুষ মানুষের বয়সকালে যদি শালী বিভাগী হয়ে যায়, তাহলে তার জীবনে কত দুঃখ, সে যে কি লজ্জার, তা কি করে কাকে বোঝাবো? না মেসোমশাই,
মা আসলে সাধন ভোজনে মন দিয়েছে, নিজেকে একেবারে সঁপে দিয়েছে। মা সংসারে মারার কোনো মতিগতি নেই। মা বলছে এই সংসারের মায়াজালে আমি আর থাকবো না রে, সব বাঁধন কেটে বেরিয়ে যাব। সব বাঁধন কেটে বেরিয়ে যাব? সব বাঁধন কাটা অত সোজা না। হ্যাঁ, সংসারের বাঁধন হচ্ছে লোহার শেকলের বাঁধন, সে বাঁধন কেটে বেরিয়ে যাওয়া অত সোজা নয়, বুঝলে? না মেসোমশাই, মা বলেছে এবার থেকে সাধন ভোজন করেই মা জীবন কাটাবে। আমিও বেঁচে থাকবো, দেখবো কতদিন পারে। এই তোরা এবার শুরু কর। এই তো হয়ে গেছে, বেরিয়ে যাও বেরিয়ে যাও। বর্ষা অব্দি ওদিকে, বুঝছো না এদিকে। সে যে পারবে না সে আমিও খুব ভালো করেই জানি, তবু নাটক তো করতেই হয়। তবে এরপর যখন আমার মা ফিরবে তখন তোমাদের যে ধরাশায়ী করার জন্য প্রস্তুত হয়েই ফিরবে, তখন বুঝবে মজা। নমস্কার। আজ সরস্বতী পুজো উপলক্ষে আমাদের এই মুখার্জি বাড়িতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হবে একটি নৃত্য পরিবেশনা দিয়ে, এবং সেই নৃত্য পরিবেশনা করবেন এই বাড়ির মেয়ে বর্ষারানী মুখার্জি। এই মেজদা ভাই, এসব কি নামে রাখছিস? এই রানটা নিয়ে আবার কোত্থেকে এলো? আরে এটাকে অলংকরণ বলে রে বোকা, অলংকরণ, তুই বুঝবি না, ছাড়। হ্যাঁ, তো যেটা বলছিলাম, নৃত্য পরিবেশনা করবেন এই বাড়ির মেয়ে বর্ষারানী মুখার্জি, এই বাড়ির বড় বৌমা শ্রীমতী তিথি মুখার্জি এবং এই বাড়ির মেজ বৌমা শ্রীমতী পুচু সোনা মুখার্জি। থুড়ি 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 সরি, দীৎসা মুখার্জি। এক রাউন্ড জোরে হাততালি। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। আরে পুচু সোনা, অন্যের দেখে কেন নাচছো? নিজে নিজে নাচো না, সব তো ভুল করছো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আর নাচ করব না। শোনো, আমি কারুর দেখে নাচ করিনি। এই যে সমস্ত স্টেপ আমি করছিলাম, এই সমস্তটা আমার নিজস্ব ইনপুট। আরে নিকুচি করেছে তোমার ইনপুটের। আমি নাচ করব না, আমি যাচ্ছি। এই মেজে বৌদি বাকি নাচটা নাচবে না? আমি আর নাচবো না। এই মেজে বৌদি। বোকা, ওকে ওভাবে বলছিস কেন? ও তো ভালোই নাচলো। সত্যি তো, তোর মা তো ঠিকই বলেছে, মেজে বৌমা তো ভালোই নাচছিল। তোর কি সবেতে পাকামি না করলেই নয়? তুই সঞ্চালনা করছিস কর না, ওদের নাচের মধ্যে তুই ঢুকতে যাচ্ছিস কেন? এই সবাই হাততালি দাও। কি আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন কেন? চলুন না, আমাদের সঙ্গে গিয়ে বসবেন। আর আজ শুধু আমরা নয়, এখানে আপনারও একটা পারফরমেন্স থাকবে। আমি না না, আমি সব করি না, মানে
আমি না পারি না। এমা, পারি না বললে তো হবে না, আপনাকে কিছু একটা করতেই হবে। আপনি ভেবে রাখুন কি করবেন, কেমন? হ্যাঁ তাই তো। দেখো তুমি এরকম করে যদি নিজেকে সরিয়ে রাখো তাহলে তুমি আমাদের পরিবারের একজন হয়ে উঠবে কি করে বলো তো? এই আমাকেই দেখো না, ভুলভাল স্টেপ করে কিরকম নাচটা নেচে। কি বলছো পুচু সোনা? তুমি বুঝতে পেরেছিলে তুমি ভুল নাচছিলে? সত্যি? আপনাকে কিন্তু কিছু একটা করতেই হবে। কি হয়েছে কি? বলছি যে নাটকের ডায়লগ সব মুখস্থ তো? সব মুখস্থ, একেবারে মুখস্থ করে না ব্রাহ্মী শাকের রস দিয়ে গুলে খেয়ে নিয়েছি। একদম ঝরঝর করে বলে দেবো, দেখো। দেখবো খন। দেখো, আর যদি একান্তই ভুলে যাই তাহলে কি? তাহলে তাহলে তোমাকে নিয়ে আমার মনে যত কথা আছে, তোমাকে নিয়ে আমার মনের কথা তো উপচে পড়ছে অপু, সেই সব কথা ওখানে বলে দেবো। দেখবে তাহলেই নাটক জমে ক্ষীর হয়ে গেছে। খবরদার বলছি, একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম, তাহলে কিন্তু সব ভুলে যাবে। মেজদা ভাইয়ের লেখা নাটক, মেজদা ভাই কিন্তু হার্ট ফেল করবে। করুক। এই মা বাবাও আছে, একদম উল্টো পাল্টা কিছু বলবে না, তুমি বলে দিলাম আমি। হ্যাঁ, তো এবারে আজকের সন্ধ্যার দ্বিতীয় অনুষ্ঠান। আমাদের প্রধান শিক্ষিকা, এবাড়ির সর্বময়ী কর্ত্রী, এবাড়ির সর্বে সর্বা মা দুর্গা, মা কালী, মা জগদ্ধাত্রীর অনুষ্ঠান শুরু হতে চলেছে। শ্রীমতী ভয়ঙ্করী, শ্রীমতী অবলা মুখার্জির গান শুরু হতে চলেছে এবং ওনার গানে টেবিল বাজিয়ে সঙ্গত দেবেন ওনার পতি পরম গুরু শ্রীমান এই শ্রীযুক্ত অনাদি মুখার্জি। এই মারবো টেনে একটা চর দেখেছ অবলা, পাজির পাচারাটা কি বলছে? হ্যাঁ বাবা, এটাকে সঞ্চালনা বলে, সঞ্চালনা। পাকামি হচ্ছে, দেখেছো? যাও তো অবলা, তোমার মেজো খোকার কানটা ছোটবেলার মতো মুলে দাও তো। আজকে আমি সবার ওপরে গুলি চালিয়ে দিতে পারি। অবলা, কিছু বলছো? তুমি কিছু ভাবছো? না, কিছু না। মা, আমি জানি তোমার জামাইবাবুর কথা মনে পড়ছে, কষ্ট হচ্ছে। তুমি চিন্তা করো না মা, তুমি দেখো ভবিষ্যতে একদিন এই সমস্ত মেঘ কেটে গিয়ে আমাদের পরিবারে এক নতুন ভোরে সূর্য উঠবে। ভবিষ্যতের কথা কেন বলছিস? সূর্য আজই উঠবে, উঠবেই উঠবে, উঠিয়ে ছাড়বো না। অবলা, চলো আজ আমরা একসঙ্গে পারফর্ম করব। না না, আমাকে আর এসবের মধ্যে জড়িও না আজকে। আচ্ছা, দেখা যাবে, দেখবো কেমন না এসে পারো। হ্যাঁ, আরে বাবা, শুরু করো এবার জমিয়ে। হ্যাঁ, জমিয়ে একটা চড় দেবো, আমাকে ফাজলামি।
আমি দু চোখ ভরে তোমায় দেখবো।